আস্থা রাখতে চায় বিএনপি, কাজের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার আহ্বান। ভোট দিতে দেরি করলে স্বৈরাচারীদের সুযোগ পাওয়ার শঙ্কা। বেশি সময় নিয়েন না, বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা তারা বোধ পাইতে বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছে, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। ইসি গঠনের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রক্রিয়া। ধাপে ধাপে ভোটের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। নাসিরুদ্দিন সাহেবকে আমি চিনি, অভিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ। নির্বাচন কমিশন তো পার্ট অফ সংস্কার, আগাতে থাকবে। রাজনৈতিক দলগুলির ব্যাপারেও তাদের কিছু মন্তব্য, বক্তব্য, মতামত, অভিমত থাকতে পারে, সেগুলি সব জায়গাতেই সংস্কার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদ্যুৎ আমদানিতে দুর্নীতির প্রমাণ পেলে আদানির সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা বাংলাদেশের। জনগণ চাইলে আদালতের মাধ্যমে মিলতে পারে সহজ সমাধান, মত বিশ্লেষকের। কেজি মুরগির থেকে আলুর দাম বেশি, নতুন আলুর দাম এখন নাগালের বাইরে। লাগামহীন নতুন আলুর দর, ঢাকায় কেজি 120 টাকা, বগুড়ায় 200। সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতার। আমদানির ধীর গতিতে রমজানে পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা। যশোরে বিএনপি আয়োজিত সুধীর সমাবেশে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যুদ্ধ করে লড়াই করে আজকে যে নতুন ফ্যাসিবাদ থেকে মুক্তি, যে মুক্তি আমরা পেলাম, যে স্বাধীনতা আমরা পেলাম, এটাও কিন্তু আমাদের কয়েক হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে। ব্যাপারটাকে হালকা করে দেখার কোনো কারণ নেই। প্রাণ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। এই যে আমার সামনে যে ভাই, মা, বোন সবাই বসে আছেন, চিন্তা করুন তাদের কথা। তার সবচেয়ে আদরের মানুষটি তাদের কাছে নেই, কেন? দেশের জন্য প্রাণ দিয়েছে। এই দেশকে তো আমাদের দায়িত্ব হচ্ছে সকলে মিলে এটাকে একটা সামনের দিকে তুলে ধরা। আমি শেষ করতে চাইবো একটা কথা বলে সকলের কাছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে। ভবিষ্যৎ আপনারাই দেশ তৈরি করবেন, আপনারাই দেশ নির্মাণ করবেন এবং এই দেশ আপনার শত ফুল ফুটিয়ে তুলবেন এই দেশের মধ্যে। একজন বিখ্যাত মনীষী, অনেকে আমরা আজকে তার নাম জানি না, যিনি পৃথিবীর একটা বিখ্যাত দেশ, অত্যন্ত উঁচু একটা দেশ এখন, অর্থ দিক থেকে, শক্তির দিক থেকে, সব দিক থেকে, ইকোনমিক্যালি, চায়না, চীন, সেই দেশকে যিনি রূপান্তর করেছিলেন বিপ্লবের মধ্যে দিয়ে, সমাজের মধ্যে দিয়ে, মাও সেতুং, চেয়ারম্যান মাও সেতুং, তিনি একটা কথা বলেছিলেন, পুট দ্য ওল্ড এজ অন দ্য ইয়াং শোল্ডার। যুবকের স্কন্ধে বয়স্কদের মাথাটাকে বসাও। উইজডম ইজ এ ভেরি বিগ ওয়ার্ড, উইজডম। যশোরের সুধীর সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। এদিকে নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। একই সঙ্গে কাজের মাধ্যমে তাদের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়েছেন নেতারা। তবে দ্রুত নির্বাচন না হলে স্বৈরাচারীর দোসরদের ষড়যন্ত্র সফল হতে পারে বলেও শঙ্কা দলটির কোনো কোনো নেতার। তাদের দাবি, কয়েকজন উপদেষ্টা চাকরিজীবীর মতো কাজ করছেন আর তাদের কাজে বিপ্লবের গতি নেই। জুলাই আগস্ট অভ্যুত্থানে রিকশা চালক হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল। শুক্রবার দুপুর থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন রিকশা চালকরা। মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন। এ সময় নিহতদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনেরা।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে, দ্রুত নির্বাচন না হলে তারা দেশের ক্ষতি করবে। কয়েকজন উপদেষ্টার সমালোচনা করেন রুহুল কবির রিজভী, বলেন দ্রব্যমূল্যের কারণে নাভিশ্বাস খেটে খাওয়া সাধারণ মানুষের, অথচ উপদেষ্টারা যা ইচ্ছে তাই বলছেন। বেশি সময় নিয়েন না, বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা তারা ওত পাইতা বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছে, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। এই যে নিম্ন আয়ের মানুষ আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে, কেন এই পরিস্থিতি হবে? সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না। এদিন সকালে জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি বিএনপি আস্থা রাখতে চায়। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব। জুলাই আগস্টে নিহতদের পরিবারের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বাংলাদেশের প্রশাসনিক পরিস্থিতি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ইসি গঠনের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রক্রিয়া। এখন ধাপে ধাপে ভোটের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশনের শপথ আগামী রোববার। 2014, 18, 24 এই 3 নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট চুরির অভিযোগ রয়েছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার। সব রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন দিয়ে আসলেও সম্প্রতি চাপ দিচ্ছিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। এরই মাঝে বৃহস্পতিবার এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে 5 সদস্যের ইসি গঠন করা হয়। আগামী রোববার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা হাসান আরিফ শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। নাসিরুদ্দিন সাহেবকে আমি চিনি, অভিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ। নির্বাচন কমিশন তো পার্ট অফ সংস্কার, আগাতে থাকবে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদের অবসান হলেও সংগ্রাম এখনো শেষ হয়নি। আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। সংস্কারের জন্য গঠিত 11 কমিশনে তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে অন্তর্বর্তী সরকার ভাবছে বলেও জানান আদিলুর রহমান। সহযোগী সিভিল সোসাইটি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে চট্টগ্রামের লালদিঘিতে সংগঠনের জেলা কমিটি আয়োজিত সমাবেশে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, জনগণের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার অবস্থান নিলে তাদের বিরুদ্ধে মাঠে নামবে গণ অধিকার পরিষদ। টেন্ডার, দখল ও চাঁদাবাজি আগের মতোই আছে দাবি করে সংস্কারের মাধ্যমে নতুন রাষ্ট্র বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতারা। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবে, আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোসর, এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকেই যেন সেই নির্বাচন, সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, যেই সংস্কার ছিল এই গণ আন্দোলনের জন আকাঙ্ক্ষা, সেই সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না। বিদ্যুৎ আমদানিতে গুরুতর দুর্নীতির প্রমাণ পেলে আদানির সঙ্গে
চুক্তি বাতিলের পথে হাঁটবে বাংলাদেশ। এমন কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান। নীলফামারীতে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, পিডিবি আদানি চুক্তির আদ্যোপান্ত খুঁটিয়ে দেখছেন দেশি বিদেশি আইনজীবীরা। এদিকে বিশ্লেষকরা মনে করেন, দেশের মানুষ চাইলে চুক্তি বাতিলে আদালতের মাধ্যমে মিলতে পারে সহজ সমাধান। আদানি পাওয়ার লিমিটেড। আদানি গ্রুপের এই প্রতিষ্ঠানটি ভারতের সবচেয়ে বড় বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রের মালিক। কিয়োটো প্রোটোকল অনুযায়ী বিশ্বের প্রথম কয়লা ভিত্তিক সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন পায় তারাই। ভারতের এই শিল্পগোষ্ঠীর সঙ্গে 2017 সালে বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবি। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ যে আইনে এই চুক্তি করা হয়েছে, করফাকি, ইচ্ছে মতো কয়লার দাম নির্ধারণ সহ নানা অনিয়মের অভিযোগের মুখে গেল 14 নভেম্বর সেই আইনের 2টি ধারা বাতিল করেছে দেশের উচ্চ আদালত। যদি গুরুতর অন্যায় হয়ে থাকে তাহলে এগুলোকে বাতিল করারও আমরা দেব। তো সেই প্রক্রিয়াটা চলমান আছে। এবার আদানির সঙ্গে পিডিবির করা চুক্তি থেকে সরে আসতে পারে বাংলাদেশ। নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অবস্থান তুলে ধরেন জ্বালানি উপদেষ্টা। এই আইনকে দিয়েই এই সব জিনিসকে জায়েজ করা হয়েছে। গত বুধবার দিন আমাদের উপদেষ্টা পরিষদের সভায় এই আইনটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। তবে পিডিবি আদানির চুক্তি বাতিল করলে যেন কোনো ঝামেলা না বাড়ে সেজন্য আদ্যোপান্ত খুঁটিয়ে দেখছেন দেশি বিদেশি আইনজীবী। চুক্তি যদি বাতিল করেন তাহলে এটা কিন্তু আদালতে চলে যাবে। তো ওই জন্য আমরা এই চুক্তিগুলোকে এখন দেশি বিদেশি আইনজীবীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছি। আদানির সঙ্গে চুক্তি বাতিল করে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী করতে যাবে না বর্তমান অন্তর্বর্তী সরকার, এমন দাবি করে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেছেন, জনগণ চাইলে আদালতের মাধ্যমে মিলতে পারে সহজ সমাধান। চুক্তি বাতিলে আদালতের উপরই ভরসা রাখছেন বিশ্লেষকরা। দেশের মানুষ চাইলে আইনি প্রক্রিয়ায় সহজ সমাধান সম্ভব বলে মনে করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। প্রত্যাশা করি না যে সরকার অনেক বড় ধরনের ঝুঁকি নিক। সেই বিবেচনায় আদানির বিদ্যুৎ চুক্তি বাতিল করার ব্যাপারে আমরা সরকারের কাছে কোনো উদ্যোগ প্রত্যাশা করি না। সম্প্রতি শুল্ক গোয়েন্দা বিভাগের এক তদন্তে জানা গেছে, গেল জুলাই পর্যন্ত আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে কর ফাঁকি দেওয়া হয়েছে প্রায় 40 কোটি মার্কিন ডলার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। এদিকে একের পর এক বিতর্কে কোণঠাসা ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান। এবার তাদের সঙ্গে বিমান ও জ্বালানি খাতের 2টি বড় চুক্তি বাতিল করেছে কেনিয়া। জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয় নাইরোবি। জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর নিজ দেশেই তোপের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এবার আদানি গ্রুপের সঙ্গে বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের 2টি চুক্তি বাতিলের ঘোষণা দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে তিনি বলেন, আদানি গ্রুপের দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেনিয়া সরকার এখন বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের জন্য নতুন অংশীদার খুঁজতে কাজ শুরু করবে বলেও জানান তিনি। তার এই বক্তব্যে জোরালো সমর্থন জানান পার্লামেন্টে উপস্থিত সদস্যরা। মিত্র দেশগুলো আমাদের কাছে কিছু তথ্য সরবরাহ করেছে, সেগুলোর উপর ভিত্তি করে অবিলম্বে ক্রয়াদেশ বাতিল করতে যোগাযোগ এবং খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। কেনিয়ার প্রধান বিমানবন্দরে 185 কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল আদানি গ্রুপ। 30 বছরের জন্য বিমানবন্দর পরিচালনায় কেনিয়া সরকারের সঙ্গে চুক্তি করে আদানি। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে 73 কোটি 60 লাখ ডলার মার্কিন ডলারেরও একটি চুক্তি হয়। গত বছর জানুয়ারিতে এক সপ্তাহেই প্রায় 2500 কোটি ডলারের ব্যক্তিগত ধন সম্পদ উধাও হয়ে গেছে আদানির। সে সময় নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদন প্রকাশের পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারে ধস নামে। প্রতিবেদনে আদানির বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগ ওঠে। তবে অত্যন্ত ক্ষোভের সঙ্গে এই রিপোর্টের প্রতিবাদ জানায় আদানি গ্রুপ। তাদের বিরুদ্ধে আনা অভিযোগও অস্বীকার করে কোম্পানিটি। হিন্ডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে গৌতম আদানি। মৌসুমী সাথী, সময় সংবাদ। সংস্কারের লক্ষ্যে দেশে 11টি কমিশন করা হলো, এখনো হয়নি শিক্ষা কমিশন। ফলে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং কারিকুলাম নিয়ে সৃষ্টি হয়েছে নতুন সংকট। শিক্ষা বিশেষজ্ঞরা তাই বলছেন, দ্রুত কমিশন গঠন করে
এই সমস্যার সমাধান করতে না পারলে সংস্কার তো দূরের কথা, রুটিন কাজ পরিচালনা করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, শিক্ষা কমিশন গঠন নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। শাকির আহমেদের রিপোর্ট। স্বাধীনতার 5 দশক পরেও নির্দিষ্ট হয়নি জাতীয় শিক্ষা দর্শন। ফলে ক্ষমতাসীন সরকার নিজেদের রাজনৈতিক দর্শন অনুযায়ী প্রবর্তন করে কারিকুলাম, রচনা করে পাঠ্য বই। আর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বদলে যায় তা, বাতিল হয় কারিকুলামও। 2012 সালের পাঠ্য বই পরিমার্জন করে 2025 শিক্ষাবর্ষের জন্য ছাপানোর কাজ চলছে। আর 2026 সালে শিক্ষার্থীরা কোন কারিকুলামে পড়াশোনা করবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। শিক্ষাবিদরা বলছেন, এখনো কোনো উদ্যোগ না থাকায় এই সময়ের মধ্যে 2026 সালের জন্য কারিকুলাম প্রণয়ন, পাঠ্য বই রচনা ও স্কুল পাইলটিং শেষ করা সম্ভব হবে না। এখনই উত্তম সময় সেই পরিকল্পনাটা গ্রহণ করবা, না হলে 2026 সালেও কোনো রকম জোড়াতালি দিয়েই এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা কমিশনের মাধ্যমে জাতীয় শিক্ষা দর্শন প্রতিষ্ঠা করতে না পারলে সংস্কারের লক্ষ্য অর্থহীন হয়ে পড়বে। একটি হোলিস্টিক এডুকেশন কমিটি হতে পারে বা কমিশন হতে পারে, তাদের আন্ডারে কতগুলো সাব কমিটি বা টাস্কফোর্স করে টোটাল জিনিসগুলোকে নিয়ে এসে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে তাদের। শিক্ষার অবশ্যই এটা কাজ হবে, বাট এটা কখন এই কমিশনটা হবে এখনো এটা ডিসিশন হয়নি। এর আগে সবশেষ শিক্ষানীতি প্রণয়নে ডক্টর কবির চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে সরকার, যার তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানে নারীদের সমান অংশগ্রহণ থাকলেও এখনও তাদের খোঁজ রাখছেন না অনেকেই, এমনটাই মনে করছেন অভ্যুত্থানে অংশ নেয়া নারীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সেমিনারে অভিযোগ করা হয়, রাষ্ট্র সংস্কারে নারীদের অংশগ্রহণও নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা। প্রেস ক্লাবে নারীরা কোথায় গেল শীর্ষক সেমিনারে গণঅভ্যুত্থানে নারীদের অবদানের কথা তুলে ধরা হয়। 10ম শ্রেণীর ছাত্রী সামিয়া অংশ নেয় গণঅভ্যুত্থানে। রাজধানীর চাংখারপুলের এই অগ্নিকন্যা বলেন, রাষ্ট্রের প্রয়োজনে ভবিষ্যতেও একইভাবে রাজপথে নামবে নারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গণঅভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরাও জানান নিজেদের অভিজ্ঞতার কথা। নারীরা কোথাও যায়নি, যতবার প্রতিবাদের কথা আসবে আমরা নারীরা ততবারে প্রকাশ্যে আসব। আমি মার খাওয়ার পর আমি প্রকাশ্যে আসতে পারি নাই। আমরা দুজন মেয়ে রাত্র 9টা বাজে আমরা ফোনের টর্চ জ্বালিয়ে গ্রাফিতি লিখতাম। কিছুক্ষণ পর বিজিবি টহল দিত, যখন ওনারা আসতো আমরা দুজন হচ্ছে ঘাসের উপর শুয়ে পড়তাম। ছাত্র আন্দোলনের দিনগুলোতে পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে নিজ বাসার গ্যারেজে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন চিকিৎসক অর্চি। আর নানা প্রতিকূলতার মুখেও পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন গণমাধ্যম কর্মী শামিমা সুলতানা লাবু। আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছি আমাদের বাসার গ্যারেজটিতে, এবং তারা আসলে নিরাপদ স্থল ভাবছিল এটিকে। ওই নিরাপত্তার জায়গা থেকে অনেকেই আসা শুরু করলো। এত প্রেশারের মধ্যে থেকেও কতটুকু প্রচার করতে পারবেন সেটার জন্য সেই লড়াইটা তারাও করেছেন, কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু আসলে মানুষের রোষানলে পড়েছি। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, আন্দোলনে নারীদের সমান ভূমিকা থাকলেও পরবর্তীতে তাদের অবদানের কথা কেউ মনে রাখেনি। আমি যে এতটা রিস্ক নিয়ে এই আন্দোলনের মধ্যে ছিলাম, এটা কি কম ছিল? মানে এটা কি এনাফ ছিল না? যারা এখন নানানভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার হয়ে উঠতে চান, তাদের পক্ষ থেকে দেখা যায় যে মেয়েদেরকে নানানভাবে কর্নার করে ফেলার একটা চর্চা জেলা পর্যায়ে একদম উপজেলা পর্যায়ে পরিণত হয়। গণঅভ্যুত্থানের দিনগুলোতে নারীদের সরব অবস্থানের মতো গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও রাষ্ট্রের সংস্কারে নারীদের যুক্ত করার বিষয়ে জোর দেন বক্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শুল্ক ছাড় কিংবা তদারকি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আলুর বাজার। আমদানি পর বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা কেজি দরে। পণ্যমূল্যের চাপে পিষ্ট ভোক্তারা স্বস্তি চাইলে সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এদিকে ঢাকার চেয়ে কেজিতে 50 টাকা বেশি দামে 200-তে নতুন আলু বিক্রি হচ্ছে বগুড়ায়। ৪৬ টাকার যৌক্তিক মূল্যের পুরান আলু ৭০ থেকে ৮০ টাকায় কিনতে যখন ক্রেতার নাভিশ্বাস, তখন ঢাকার বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 120 থেকে 150-তে। 130 টাকা কেজি নতুন আলু,
আর পুরান আলু দেশি আলু কিনছি 100 টাকা কেজি। দাম বাড়তি অনেক বাড়তি দাম, সবই বাড়তেছে। আমরা বলতেছি কম, বলতে একটার দাম কমছে, একটার দাম বাড়ছে, আসলে তা না। 120 টাকা। আমার এই বয়সে আলু কোনোদিন কিনি নাই, আমরা ফার্স্ট আমরা কিনি, কি করার পরিস্থিতি শিকার। আমরা দাম বলতেই ভয় পাই সত্যি। যেটা পুরাতন আলু সেটা তো ঘরে রাখা যাচ্ছে না, কিছুদিন পরেই এটা থেকে গাছ বের হয়। 1 বছরের বেশি সময় ধরে এই পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সম্প্রতি শুল্ক কমানো হয় আমদানিতে, কিন্তু এর সুফল পাচ্ছেন না ভোক্তা। বিক্রেতারা বলছেন দেশি জাতের সরবরাহ না বাড়লে স্বস্তি ফেরাতে পারবে না ভারতীয় আলু। পুরান আলু ক্রাইসিস, বিছন নাই, বিছনের প্রভাব, এই কারণে ওই বিছনওয়ালারা পুরান আলু কিনে নিতে আছে, এই কারণে পুরানের একটু দাম বেশি। আলুটার বিষয় হলো ইন্ডিয়ান নতুন আলু, তো এখন একটু দাম বেশি, 130 থেকে 140 টাকা বিক্রি হইতেছে। আমরা তো বেকায়দায় মার্কেটিং করতে হয়, কাস্টমার সাথে ঝগড়া করতে হয়। এই আলুটা ইন্ডিয়া থেকে আসতেছে, আমাদের দেশে আলুটা আসলে অবশ্যই কমবো, এখনো এই বন্ধু এখনো কমে নাই। আরো বেহাল দশা বগুড়ায়। 1 কেজি নতুন আলুর দাম পড়ছে 160 থেকে 200 টাকা। ক্রেতারা আকাশচুম্বী বললেও বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় অনেকটাই কম দামে বিক্রি করছেন তারা। 200 টাকা কেজি, মুরগির থেকে আলুর দাম বেশি, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। নতুন আলুর দাম এখন নাগালের বাইরে, আমাদের পক্ষে এই নতুন আলু কেনা এই পক্ষে সম্ভব নয়। প্রতিবারের তুলনায় এবার কমে আসছে। প্রতিবার যেরকম 300 350 টাকা কেজি থাকে, এবার 160 180 এর ভিতরে আছে। তবে টিসিবির তথ্য বলছে গত বছরের একই সময়ের তুলনায় এবার আলু বিক্রি হচ্ছে 40% বেশি দামে। আড়তদাররা জানান দাম ভোক্তার নাগালে আসতে অপেক্ষা করতে হবে আরো 1 থেকে 1.5 মাস। বাজারও আমদানি হচ্ছে না, আমদানিটা হবে ধরেন ডিসেম্বরের মাঝামাঝিতে। আমি আশা করি যে সপ্তাহ 10 দিনের মধ্যে আলু বাজার, নতুন আলু নামলে আলু বাজার স্বাভাবিক হয়ে যাবে। ঢাকা বগুড়া সবখানে কাঁচামরিচের দাম কমলেও চড়া মূল্যে বিক্রি হচ্ছে শিম, মূলা, বেগুন, বাঁধা ও ফুলকপি সহ বেশিরভাগ সবজি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় বিএনপি। কাজের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার আহ্বান। ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করার পরামর্শ মহাসচিবের। বিদ্যুৎ আমদানিতে দুর্নীতির প্রমাণ পেলে আদানির সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা বাংলাদেশের। জনগণ চাইলে আদালতের মাধ্যমে মিলতে পারে সহজ সমাধান, মত বিশ্লেষকের। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।